জার্মানি শক্তিশালী দল, হট ফেভারিট না। ইকুয়েডরকেই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই এখান থেকে উতরে আসতে পেরেছে। ইকুয়েডরে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের এই জয়টা সেলিব্রেট করার জন্য। লুইস সুয়ারেজকে বিয়েলসা নেননি দলে, সেটা নিয়েও একটা অসন্তোষ রয়েছে। এই ম্যাচে কি লামিনের এক্সট্রা পারফর্ম করার প্রেশার থাকবে? আর্জেন্টিনাও চাইবে স্পেন যেন না পড়ে ওদের সামনে। আর্লিং হালান্ড কি করছেন, কিলিয়ান এমবাপ্পে কি করছেন, ইরাক এবং সেনেগালের কাছ থেকে এতটা প্রেশার নেয় নাই যতটা আজকে নরওয়ে তাদেরকে দেবে। এখন পর্যন্ত টুর্নামেন্টে আমার কাছে ডার্ক হর্স নরওয়েকেই মনে হচ্ছে। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি হাসান ফাহিম রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রুবাইদ ইফতেখার মাহবুব। রুবাইদ, জার্মানি যারা কিনা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, হট ফেভারিটি সবসময় থাকে, ইকুয়েডরের কাছে তারা আটকে গেল। ব্যাপারটা কি একটা আপসেট এই টুর্নামেন্টে? আমার কাছে আপসেট মনে হয় না। হ্যাঁ, জার্মানি শক্তিশালী দল, হট ফেভারিট না, কারণ 2014 পর থেকে আসলে তারা একেবারেই ভালো খেলতে পারেনি। আমি যদি বলি যে বাজে খেলেছে সেটা বললে অত্যুক্তি হয় না। 14 এবং 22-এ তো তারা প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে। তো আপনি এরকম একটা দলকে হট ফেভারিট বলতে পারেন না। এবং তাদের এই দলে আসলে ওরকম বিশ্বমানের খেলোয়াড় জামাল মুসিয়ালা এবং ভার্টসকেও বিশ্বমানের বলা যাবে কিনা আমি অনেক সন্দেহ রয়েছে আমার। জামাল মুসিয়ালা একেবারেই অফ ফর্মে রয়েছেন। গোলে ম্যানুয়াল নয়ার অভিজ্ঞ, কিন্তু বয়স হয়ে গেছে, এখন তিনি আপ টু দ্য মার্ক খেলতে পারছেন না। তার থেকে বড় কথা আমার যেটা মনে হয় যে ইকুয়েডরকে ওরা মিসরিড করেছে। ইকুয়েডর যেভাবে দে উইল টেক দ্য গেম টু দ্য জার্মানস, সেটা এক্সপেক্ট করেননি নাগলসমান, যে কারণে একটু হতভম্ব হতে হয়েছে তাদের। এবং গোল দুটো আপনি দেখেন ইকুয়েডর, দুটোতেই জার্মান ডিফেন্সের বড়সড় ভুল ছিল। সেকেন্ড গোলটা যেটা ভিটিয়া করেছে সম্ভবত, আনমার্ক ছিল। জনাথন টার পেছনে ছিলেন, কিন্তু যখন কর্নার থেকে বলটা আসলো, তারপরে সেকেন্ড বলটা তার কাছে আসলো, হি ওয়াজ আনমার্কড অলমোস্ট। তার পেছনে চলে গিয়েছিলেন, একদম প্রেফারেবল পজিশন, এবং তার পেছনে কেউ ছিল না। সো জার্মানির কাছ থেকে এই ধরনের ডিফেন্সিভ ফ্রেলটি কিন্তু আমরা দেখে এসেছি গত দুটো বিশ্বকাপে, এবং উন্নতি দেখলাম না। তো আর্লি সাইন্স না, আসলে থার্ড ম্যাচ ছিল ব্যাড সাইন্স ফর জার্মানি। আচ্ছা, এটা কি এমন হতে পারে জার্মানির কাছে স্টেক্স তো খুব বেশি একটা হাই ছিল না, তারা ম্যাচ হারার পরেও টপ পজিশনে রয়েছে, এই জন্য কি তারা হালকাভাবে নিয়েছে? না, হালকাভাবে তো আসলে বিশ্বকাপে কেউ ম্যাচ ইউজুয়ালি নেয় না। আর জার্মানি, আমি যেমনটা বললাম, যে এমনটা না কিন্তু যে জার্মানি গত 3 বিশ্বকাপে সেই রকম অনেক ভালো খেলেছে, হ্যান ত্যান বিশ্ব চ্যাম্পিয়নের মতো করে তারা খেলেনি। মানে জার্মানিকে জাস্ট 4টা বিশ্বকাপ জিতেছে, নামটা জার্মানি দেখে আমরা হট ফেভারিট ধরছি। আদারওয়াইজ ওদের পেছনে যদি 4টা বিশ্বকাপ না থাকতো, এই যে দলটা 2টো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে, থার্ড বিশ্বকাপে খেলতে এসেছে, আপনি তাদেরকে কোনোভাবে ফেভারিট বলতেন না। ইকুয়েডরের কাছে হেরেছে। সো অ্যাগেন, যেহেতু দলটা জার্মানি, যেহেতু 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, you have to count them in, but I don't think যে they took their opponents very lightly. তো ছোট করে জানতে চাই যে ইকুয়েডর যাদের কাছে এই ম্যাচটার অনেক বড় একটা স্টেক ছিল, ইভেন তারা যদি 1 পয়েন্ট ড্র করতো সেক্ষেত্রেও তাদেরকে হয়তো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো, ইকুয়েডরকেই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই এখান থেকে উতরে আসতে পেরেছে। অফকোর্স, মানে অন্যতম রিজন ছিল এইটাই, যে ওদের জয় ছাড়া কোনো উপায় ছিল না। এবং দেখেন, ইউরোপিয়ান ফুটবল যারা খেলে, যে দলগুলো, বা ইউরোপিয়ান ফুটবল যারা পছন্দ করে, তারা কিন্তু ল্যাটিন ফুটবল নিয়ে এক ধরনের নাক ছিটকানো রয়েছে, যে ল্যাটিন ফুটবল পেছানো, স্লো, পুরোনো কালের ফুটবলকে। এই বিশ্বকাপ কিন্তু পুরো ধারণাটাকেই ভুল পাল্টে দিচ্ছে। ল্যাটিন দলগুলো ভালো করছে। ইকুয়েডরের জয় জার্মানির এগেইনস্ট এটা একটা প্রমাণ। তো ইকুয়েডরের জয়টা আজকে আমরা দেখলাম যে ইকুয়েডরে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের এই জয়টা সেলিব্রেট করার জন্য। এটা বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বড় জয় তাদের ফুটবল ইতিহাসে। লাতিন ফুটবল নিয়ে যেহেতু কথা হচ্ছিল, লাতিনের আরেক দল উরুগুয়ে, যারা কিনা বেশ ভালো রকমের রিস্কে রয়েছে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবার, তারা পরাশক্তি স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। উরুগুয়ের জন্য এই ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক চ্যালেঞ্জিং, স্পেশালি যখন ওদের দলে কোন দল চলছে। উরুগুয়ের আমরা কালকেই কিন্তু মার্সেলো বিয়েলসার প্রেস কনফারেন্স দেখলাম, এবং তিনি সরাসরি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন যে তার 4জন সিনিয়র খেলোয়াড় বিয়েলসার কোচিং মেথডের সমালোচনা করেছেন, যে তার কোচিং মেথড এতটাই কঠিন যে 2জন খেলোয়াড় ইনজুর্ড হয়ে গেছেন ক্যাম্পে। আর একটা পর্যায়ে যখন টিম মিটিং হচ্ছিল, তখন 4-5জন সিনিয়র খেলোয়াড়ের টিম মিটিং বিয়েলসার কথা না শুনে বেরিয়ে যাচ্ছিলেন। এটা আসলে খুব ভালো একটা ইঙ্গিত দেয় না। উরুগুয়ে দীর্ঘদিন অস্কার তাবারেজের অধীনে ছিল, অনেক দিন দলটা, এবং লুইস সুয়ারেজকে বিয়েলসা নেননি দলে, সেটা নিয়েও একটা অসন্তোষ রয়েছে। সুয়ারেজ দলে তো জনপ্রিয় বটেই, পুরো উরুগুয়েতেই বিশ্বেই জনপ্রিয় একজন
স্ট্রাইকার, লেজেন্ডারি স্ট্রাইকার। তিনি রিটায়ার করেননি, কাভানি রিটায়ার করেছেন, তিনি অ্যাভেলেবল করেছিলেন নিজেকে বিশ্বকাপের জন্য, তাকে নেওয়া হয়নি। সব মিলিয়ে উরুগুয়ে দলে একেবারেই বেসামাল অবস্থা। আজকে যদি স্পেনের সাথে ওরা জিততে পারে, ইট উড বি এ মিরাকল। এবং সেই সম্ভাবনা আমি আসলে একেবারেই কম দেখছি। স্পেনের দিক থেকে এই ম্যাচটা যেহেতু বিএলসা বেশ ইন্টেন্সিটি নিয়ে ফুটবল খেলে, স্পেনের জন্য এটা সামনের জন্য কতটা প্রস্তুতিমূলক একটা ম্যাচ হতে পারে? দেখেন আজকে উরুগুয়ে কতটুকু তাদের নিজেদের ইন্টেন্সিটি ধরে রাখতে পারবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। যেটা বললাম যে ওদের ক্যাম্পে আসলে এত বেশি গন্ডগোল চলছে যে ফুটবলে এই সময় ফোকাস দেওয়াটা, ওরা তো হিউম্যান বিংস আফটার অল, এবং তারা সারা বছর ক্লাবে থাকেন, এই বিশ্বকাপের জন্য 2-3 মাস একসাথে থাকেন। তার মধ্যে যদি তারা নিজেদের মধ্যে ঝগড়া করেন, মেন্টাল স্ট্রেসটা আসলে খেলোয়াড়দের ওপর অনেক বেশি থাকে। যে কারণে আমার মনে হয় যে আজকে উরুগুয়ে যতটা না স্পেনকে চাপ দিতে পারবে, নিজেদের ইন্টারনাল চাপগুলো কতটা সামলাবে সেটা নিয়ে তাদের ব্যস্ত থাকতে হবে। এই ম্যাচ নিয়ে শেষ প্রশ্ন। লামিন ইয়ামাল অবভিয়াসলি স্পেনের স্টার বয়। বাকি টুর্নামেন্টের যতগুলো স্টার বয়কে আমরা দেখেছি তারা কিন্তু পারফর্ম করেছে। লামিন ইনজুরির কারণে তার আসলে খানিকটা সেফ খেলতে হয়েছে, প্রথম ম্যাচ তিনি খেলেননি। তো এই ম্যাচে কি মানে লামিনের এক্সট্রা পারফর্ম করার প্রেশার থাকবে? স্পেন কিন্তু কোয়ালিফাই করে গেছে অলরেডি, সো এবং প্রবাবলি যদি আজকে উরুগুয়ের কাছে অ্যাক্সিডেন্টও হয়, ওরা সেকেন্ড রাউন্ডে রানার আপ হিসেবেই যাওয়ার সম্ভাবনা আছে। তো স্পেনের উপরে আমি বলছি যে চাপটা কিছুটা কম। হ্যাঁ, স্পেন চাইবে গ্রুপ টপ করে পরের রাউন্ডে যেতে, যেন আর্জেন্টিনার মুখোমুখি না হতে হয়, কারণ ওই তাদের যে অ্যাডজেসেন্ট গ্রুপ, ওটাতে আর্জেন্টিনা অলরেডি টপ কনফার্মড হয়ে গেছে। সো স্পেন যে কোনো হোক চাইবে যেন আর্জেন্টিনার, কারণ এটা অবভিয়াস সেকেন্ড রাউন্ডে আর্জেন্টিনার মতো একটা শক্তিশালী দল, এবং আর্জেন্টিনাও চাইবে স্পেন যেন না পড়ে ওদের সামনে। সো আমার মনে হয় না যে লামিন আজকের ম্যাচে হালকাভাবে খেলার কোনো সুযোগ আছে। যদি খেলেন শুরু থেকে ফুল ইন্টেন্সিটি নিয়ে আমরা তাকে দেখব। স্টার বয়েজ নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই জেনারেশনের সবথেকে বড় দুজন তারকা আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে তারা মুখোমুখি হতে যাচ্ছে। ক্লাব পর্যায়ে যখন তারা মুখোমুখি হয় দেখা যায় যে ফ্যানদের মাঝখানে অনেক এক্সাইটমেন্ট থাকে। এবার ন্যাশনাল পর্যায়ে যখন মুখোমুখি হতে যাচ্ছে এবং দুই দলের কাছেই সম্ভাবনা রয়েছে গ্রুপ টপ করে পরবর্তী রাউন্ডে যাবার, ব্যাটেলটা আসলে কেমন হতে যাচ্ছে? আজকে আই থিঙ্ক দ্য ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট সো ফার হতে যাচ্ছে, কারণ দুটো দলই একদম গোল স্কোরিং ফর্মেট টপে রয়েছে, ভেরি শার্প। আর্লিং হালান্ড কি করছেন, কিলিয়ান এমবাপ্পে কি করছেন, এটা তো দেখার অপেক্ষা রাখে না। ফ্রান্সের জন্য বাড়তি চ্যালেঞ্জ হবে, যেহেতু তারা অভিজ্ঞতর দল, যেহেতু তাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় বেশি, ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় বেশি। ওরা কিন্তু এখন পর্যন্ত গ্রুপে ইরাক এবং সেনেগালের কাছ থেকে এতটা প্রেশার নেয় নাই যতটা আজকে নরওয়ে তাদেরকে দেবে। নরওয়েও কিন্তু ফ্রান্সের মতো বড় দল মুখোমুখি হয় না। সেনেগাল আফ্রিকান চ্যাম্পিয়ন, ওদেরকে কোন দিক থেকে আমি খাটো করছি না, কিন্তু ইরাক বা সেনেগালের থেকে ফ্রান্স অনেকটাই এগিয়ে। সো আজকের এই খেলাটা এক্সেলেন্ট হতে যাচ্ছে, এবং আমারও প্রত্যাশা যে একাধিক গোল দেখব। আক্রমণ তো দুটো দলই করে, কোনো দলই আসলে বসে থাকার দল না। আমি নরওয়ের খেলা দেখে এই জন্যই আমি সারপ্রাইজ, এবং অনেকে ডার্ক হর্স টার্কিকে বলছিল, বাট এখন পর্যন্ত টুর্নামেন্টে আমার কাছে ডার্ক হর্স নরওয়েকেই মনে হচ্ছে, স্পেশালি ফর দেয়ার ফরওয়ার্ড, মানে সরলথ এবং হালান্ড অ্যামেজিং। মানে যে গতিতে, যে ফেরোসিটি নিয়ে তারা বক্সটাকে অ্যাটাক করেন, আর্লিং হালান্ড যদি বক্সে ঢুকে পড়েন, আই ডোন্ট থিঙ্ক তাকে আটকানোর মতো ডিফেন্ডার এই মুহূর্তে বিশ্বে রয়েছে। সো ফ্রান্সের এগেনস্টে হি উড বি রেডি টু গো। এবং আর্লিং হালান্ডকে আমরা যেরকমটা দেখেছি গত 3 মৌসুম ম্যানচেস্টার সিটিতে, যে বিগ ম্যাচে তিনি কিন্তু পারফর্ম অনেক সময় অফ থাকেন এবং তাকে আমরা খুঁজে পাই না, বাট বিশ্বকাপে তিনি প্রমাণ করেছেন যে আসলে নরওয়ের জার্সিতে হি ইজ এ ডিফারেন্ট বিস্ট অল টুগেদার। সম্ভবত শেষ 16 ম্যাচে তিনি গোল করেছেন নরওয়ের হয়ে, ইফ আই এম নট মিস্টেকেন। সো আনবিলিভেবল একটা ফর্ম আছে। আর এমবাপ্পেকে নিয়ে আসলে কিছু বলার নাই, রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। আমি যদি লিওনেল মেসিকে আলাদা করে রাখি, কারণ মেসিকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এমবাপ্পে আর ভিনিসিয়াস আর হালান্ড, এই তিনজনই আসলে টপ 3 প্লেয়ারের মধ্যে থাকবেন। তাদের দুজনের খেলা আমরা আজকে দেখবো। সো ফায়ারওয়ার্কস, আই এম এক্সপেক্টিং ফায়ারওয়ার্কস ফ্রম এভরিওয়্যার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো দুটো ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন জানতে চাইবো। স্পেন উরুগুয়ে ম্যাচে স্পেন যেহেতু অ্যাগেন নট আ হাই স্কোরিং টিম, যদিও একটা ম্যাচে তারা অনেকগুলো গোল করেছে, বাট এই ম্যাচে আই ডোন্ট থিঙ্ক দে উইল স্কোর আ লট, 2-0 ফর স্পেন। আর নরওয়ে ফ্রান্স ম্যাচে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি, বাট উইল গেট টু সি লট অফ গোলস, 4-3।
আমার কাছে মনে হয় ফ্রান্স নরওয়ে ম্যাচটাতে আমরা একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো। আমার কাছে এক্ষেত্রে ফ্রান্সকে এগিয়ে রাখবো আমি 4-3 ফর ফ্রান্স। অ্যান্ড স্পেন উরুগুয়ে ফর্ম চিন্তা করলে আই থিঙ্ক ইট উইল বি 3-0 টু স্পেন। এখন রুবায়েদ, দেখা যাক আসলে আমাদের আসলে প্রেডিকশন কতটা মিলে। আগামীকালকে আমরা একই টাইমে অ্যানালাইসিস নিয়ে চলে আসবো। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর প্রিভিউ ও রিভিউ নিয়ে টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে আগামীকাল একই সময় আমরা হাজির হব। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। কুইজের তথ্য পেতে টাইমস অফ বাংলাদেশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখুন।